আজকের ভার্সনে যে পপুলারিটি যতটুকু আছে, যতগুলো মানুষ চিনে, এই ভার্সনে ওই ভার্সনে একটা। তাহলে এই একটা পর্ব আমরা দেখলাম, একটা পর্ব শেষ করতে পারি আমরা এখান থেকে টেনে। এরপরে 49 থেকে 51-তে গেলেন, জমিদারি উচ্ছেদ হয়ে গেল। তখন তো আরো হাহার, আরো জমিদার পোলাপান দলে দলে গিয়ে আওয়ামী লীগে জয়েন করতে হবে, কারণ এটা কমিউনিস্টদের পার্টি। এটা করলে পরে মুসলমান কোপানোর সুযোগ পাওয়া যাবে যে আমরা তো কমিউনিস্ট ভাই, আমরা তো এই জন্য ধর্মবিরোধী। কিন্তু কেন যে তারা ধর্মবিরোধী তা আমরা জানি। মুসলমান কোপাইতে চায় যারা তার জমিদারি কেড়ে নিচ্ছে। দেশের জন্য জমিদার উচ্ছেদটা কেন জরুরি তার নিয়ে আর একটা ভিডিও আছে, ওটা দেখেন, তাহলে বুঝবেন আপনি কেন কি আর্গু করতেছি আমি। তার মানে এটা সেফ বাঙালি মুসলমান যারা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গে, তারা পায়ের নিচে পড়ে আছে, ওদেরকে উদ্ধার করতে হবে, শুধু অতটুকুই না। এটা হোল পূর্ববঙ্গ কখনোই ডেভেলপ করতে পারতো না যদি আপনি জমিদারি উচ্ছেদ না করতেন। এবং তাতে এটা হিন্দু জমিদার হোক আর মুসলমান জমিদার হোক, ইচ্ছে আসা যায় না, জমিদার উচ্ছেদ করা লাগতোই। ভূমি সংস্কার, এই সংস্কারটা লাগতোই, মালিকানা সংস্কারটা লাগবেই আপনার। জমিদারি মালিকানা থাকলে এটা কখনো আমাদের ক্যাপিটাল ফরমেশন এটা কখনো করবে, এটা হচ্ছে মূল জিনিসটা। অথচ তারা এটাকে একটা তাদের আধিপত্য কেন ছুটে যাচ্ছে হাত থেকে হিন্দু জমিদারদের, এটাকে বেস করে একটা আর্গু করতেছে। সেম সেই কারণে ওয়েস্ট বেঙ্গল কেন 55 সালে তারাও কেন জমিদারি উচ্ছেদ করলো, আর 47-এ কেন রাজি হয় নাই? রাজি হয় না এই জন্য যে তখন করলে দুই বাংলাতে একসাথে হয়ে গেলে মুসলমানরা ডমিনেন্সি, কলকাতাতে হয়তো ডমিনেন্সি হয়ে যেত, তখন কি হতো? এই ভয়ে তারা করে নাই। এই ভয়ে জমিদারদের মালিক সমিতি ছিল, এই মালিক সমিতিরা নেহরুর সাথে দেখা করে দেশভাগের বিরোধিতা করছে। নেহরু তাদের পক্ষে পজিশন নিচ্ছে, এইটা তার সবচেয়ে বড় কারণ কেন দেশভাগ হয়েছে। এবং দেশভাগ ছাড়া জমিদার উচ্ছেদ করার কোনো সুযোগ ছিল না। একসাথে থাকলে কলকাতার জমিদাররা কখনো জমিদার উচ্ছেদ করতে দিত না। তো অরিজিনাল কারণ হলো এটা। ফলে এখন অনেকে মনে করতে পারে, আজীব লাগতে পারে, ও আচ্ছা আপনার নাম গৌতম দাস, আপনি মুসলমানদের জন্য কেন কাজ করছেন? মাফ করবেন, এটা মুসলমানদের জন্য কাজ করছি না। বাংলাদেশের মানে পূর্ববঙ্গটা যদি কোনো ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হয় তাহলে জমিদার উচ্ছেদ করতে হতো। তাতে আপনি জমিদার হিন্দু হোক আর মুসলমান হোক কিচ্ছু এসে যায় না। দ্যাটস দ্য বটম লাইন। আর এর সাথে চোখে আঙুলে দেখা দিচ্ছে যে আপনি মুসলমানদেরকে পায়ের নিচে থেকে দিচ্ছেন। তো এরা যদি পায়ের নিচেই থেকে যায় এটা হবে? এই ডেভেলপমেন্ট কোথায় নিয়ে যেতে হবে? সাম্য, রাজনৈতিক সাম্য, হিন্দু মুসলমান যেই হোক রাজনৈতিকভাবে সমান অধিকার হতে হবে। দিস ইজ পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এইটা এখনো কলকাতাতে হয় নাই। মমতাকে এখনো 28% মুসলমানরা ভোট দিয়ে রাখছে, এই মুসলমানের পাশে বসে চা খাবে হিন্দু লোকটা? দেখেন, বলেন না আমাকে, দাবি করেন, বোঝান আমাকে এখন হয়েছে কিনা এটা। তার পাশে বসতে দিবে একই বেঞ্চে? এইটাতে এখনো তারা সলভ করতে পারে নাই। কাদের সঙ্গে থাকতাম আমরা তাইলে? এটা বুঝার চেষ্টা করেন। রাজনৈতিক সাম্যটা পলিটিক্যালি কত গুরুত্বপূর্ণ দেখেন এবার। এটা হিন্দু মুসলমানের প্রসঙ্গ না। ফলে আমি হিন্দু না মুসলমান ডাজ নট ম্যাটার। আপনি যদি পলিটিক্যালি ইকোনমিক্যালি পূর্ববঙ্গর ভূমিটাকে যদি কিছু ডেভেলপ করতে চান, বদলাতে চান, নতুন কিছু চান, তাহলে এই বদলটা, এই পজিশন নেওয়াটা বাধ্যতামূলক আমি মনে করি। ফলে আমি ওদিক থেকে তাকে বলি নাই, বিকজ দিস ইজ মাই পলিটিক্যাল টাস্ক। আমার রাজনৈতিক জ্ঞান বুদ্ধি আমাকে বলছে এই পজিশন আমাকে নিতে হবে, এবং আমি এটা নিছি এবং এটা আমি গর্ব করবো সারা জীবন যতদিন বেঁচে থাকবো। নেক্সট আমরা প্রসঙ্গে চলে যাই। তাহলে এই যে জমিদারি উচ্ছেদকে কেন্দ্র করে এত কিছু ঘটে যাচ্ছে, এইটাই আমরা সেকেন্ড টাইম হেরে গেলাম। যে বলেছি আমি খুব শর্ট করবো এই জায়গাটা, যেহেতু আগের বার বলেছি যেহেতু আমরা কেন 47 করলাম, এর কোনো বয়ান তৈরি করলাম না। কলকাতা থেকে বই নিয়ে এসে আমাদের স্কুলের পোলাপানরা পড়তেছে, হইল? আর কন্টিনিউয়াস এই যে কলকাতার ব্যাখ্যা তো আছে 49-এ আওয়ামী লীগ তৈরি হয়ে গেছে, তারা তো দেশভাগ খুব খারাপ খুব খারাপ এগুলা বয়ান দিয়ে যাচ্ছে। এখন এই বয়ানের পাল্টা বয়ান আমরা কিছুই দিলাম না। 47-এর দেশভাগটা কেন সঠিক ছিল, পাকিস্তান বানানোটা কেন সঠিক ছিল, আমরা ব্যাখ্যা করতে পারছি না, বয়ান তৈরি করছে না। এইটা আর এই সুযোগে কলকাতার বয়ানটা নিয়ে আসতেছে এই আওয়ামী লীগের নামের দলগুলো, এই ফজলুল হকরা, এই সরোয়ার্দিরা। এখন এটা কোথায় যাবে? ফলে এইটার নিট ফলাফলটা হলো 54-তে আমরা হেরে গেলাম, মুসলিম লীগ হেরে গেল।
আর বীর হলো কারা? কয় হক ভাসানী সোহরাওয়ার্দী। এই যে ভাসানী আবার হক ভাসানী সোহরাওয়ার্দী নাকি বীরত্ব দেখাচ্ছে। বীরত্ব দেখাচ্ছে জমিদার হিন্দুরা। জমিদার হিন্দু স্বার্থটাই ওখানে আবার জিতছে। এই যে আবার আমি সেকুলার হতে চালাম, মুসলমান ভুলে গেল যে তাকে জমি দিল কে? সে তো 51 সালে জমির মালিক হয়ে গেছে, যে সে ছিল প্রজা। 51 সালের আইনে লেখা আছে, প্রজাস্বত্ব আইনের লেখা আছে যে 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 জমি চাষ করতো জমিদারের, সেই জমি এখন থেকে তার, খাজনা দেওয়ার সাপেক্ষে সরকারের খাজনা দেবে, সেই জমি তার। মালিক, নতুন করে একটা শব্দ হচ্ছে মালিক। এটা আমার যা বাংলা ভাষা, এটা কথ্য শব্দ না, কিন্তু মালিক শব্দটা কিন্তু লিগ্যাল শব্দ। আগে নানান ধরনের মালিক ধারণা ছিল, সব ফেলা দিছে। এখন থেকে মালিকে একটা শব্দ দিয়ে সবাইকে পরিচিত করানো হবে, তা লেখা আছে ওই 51 সালের আইনে। ফলে মুসলমানরা জমির মালিক হয়ে গেছে, প্রজার মালিক। শুধু মুসলমানরা, হিন্দুরাও, পূর্ববঙ্গের হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই মালিক হয়েছে, জমি মালিক হয়েছে। মালিক লিগ্যাল শব্দ, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ শব্দ। এই জন্য যে জমির টাইটেল যেটাকে বলি, কার নামে আছে জমিটা, এই টাইটেল কেড়ে নিয়ে যাওয়া হয়েছিল জমিদারের নামে। মোগল আমলে জমিদারের টাইটেল যে জমি ভোগ করতো তার নামে ছিল, এইটাকে তো কেড়ে নিয়ে যাওয়া জমিদারের নামে দেওয়া হয়েছিল। এটি তো অন্যায়, সেই অন্যায়টাকে ফেরত আনা হয়েছিল, সঠিক করা হয়েছিল। ফলে মালিক শব্দটা ইম্পর্টেন্ট ছিল। তাহলে এগুলো সব আমরা করলাম, অথচ এই মুসলমানরা এইবার তার ছেলেকে যখন ইউনিভার্সিটি পাঠাইতে পারতেছে, তার ছেলের উপরে কেন গুলি করা হলো? জিন্না মেলা দোষী কেন? সে উস্কানি দিল, তারা একটা উস্কানির বয়ান দিল, এই যে খুব খারাপ বাংলা লোকদের উপরে উর্দু চাপাই দেওয়া। উর্দু তো ফরেন ল্যাঙ্গুয়েজ, তো উর্দু কি পাকিস্তান ল্যাঙ্গুয়েজ? পাকিস্তানের কোন প্রদেশের ল্যাঙ্গুয়েজ না। এটা দোষ হয়ে গেল জিন্নার। সেম দোষের দোষী যে নেহরু, এটা কে কোনোদিন দেখল না। নেহরু মরছে এই দুঃখে, 64 সালে মারা গেছে। কেন? কারণ 62 সালে সবচেয়ে আগে ফুঁসে উঠছে দক্ষিণ ভারত, তামিলনাড়ু। একদিনে 6টা লোক গায়ে আগুন লাগায় মরছে। যখন 62 সালে এই নেহরু সারা ইন্ডিয়াতে হিন্দি রাষ্ট্রভাষা হবে বলে সবাইকে হিন্দি শিখতে বাধ্য করতে গেছে স্কুলে, আর তারই প্রতিক্রিয়াতে এই যে দুঃখ, এত বড় বিদ্রোহ 47-এর পরে, এটা তো নেহরু আশা করে না। সে তো বিরাট বীর ত্রাতা, আর তার সঙ্গে প্রতিবাদ করে ইয়ের লোকেরা, তামিলনাড়ুর লোকেরা বিদ্রোহ করে আগুন দিয়ে দিল গায়ে। এই ধাক্কা, মানসিক ছাপটা তাকে ছিল প্রচন্ড। সে মাত্র 64 সাল পর্যন্ত, পরে 2 বছর বেঁচে ছিল সে। লাল বাহাদুর শাস্ত্রী পরে প্রধানমন্ত্রী হয়ে এই পুরো জিনিসটাকে আপোষ করে, এবং সেই থেকে আজ পর্যন্ত ইন্ডিয়ার রাষ্ট্রভাষা কি কেউ বলতে পারবে না। ফাইনালি কোর্ট রায় দিছে, ইন্ডিয়াতে রাষ্ট্রভাষা বলে কিছু নাই। আপনারা একটা ক্লিপ দেখতে পারেন, আজকাল কলকাতায় তর্ক চলতেছে। এক পুলিশ, মানে হিন্দি ভাষী পুলিশ ধমক দিচ্ছে একটা বাঙালিকে, বাঙালি মহিলা তর্ক করতেছে, না হিন্দি বলবো না, রাষ্ট্রভাষা বলবো না। সে বলে রাষ্ট্রভাষা বলে কিছু নাই ইন্ডিয়াতে। মহিলা ঠিকই বলতেছে, তো ওই কারণে বলতেছে, কারণ ইয়ে ডিক্লেয়ার করে দিচ্ছে যে আসলে ওই ঝগড়ার পরে লাল বাহাদুর শাস্ত্রী আর এই ভাষা নিয়ে কথা বলতে চায় না। তো তাইলে সেম দোষের দোষী তো আসলে নেহরু, কিন্তু দোষটা দেখেন কেমন ক্যাম্পেইন, জিনিসটা কি এবার বুঝেন না? ঠিক ডেফিনেটলি উর্দু আমাদেরও ভাষা না। এটা হলো ন্যাশনালিজমটা পাকাপোক্ত হবে, এরকম একটা হনুমান থেকে সবাই একথা বলে। ন্যাশনালিজম পাকাপোক্ত করতে যেমন জিন্নাও চাইছিল, ন্যাশনালিজম পাকাপোক্ত করতে নেহরুও চাইছিল। প্রবলেমটা ওই আন্ডারস্ট্যান্ডিং এ। প্রবলেমটা এটা না যে জিন্না খুব খারাপ লোক আর নেহরু খুব ভালো লোক। এনিওয়ে, বহুদিকে অন্যদিকে চলে যাচ্ছি। ফাইনালি তখন গেল 54 পরে, এবার ভাষার এটা গুরুত্ব বাড়লো, কিন্তু এবার এই গুরুত্বটা এখন ধপ করে পড়বে। আস্তে আস্তে কমিউনিস্টরা বড় হয়ে উঠতেছে, ঝাঁপায় পড়ে উঠতেছে, ভাষা নিয়ে গুরুত্ব বাড়তেছে। সবচেয়ে বেশি গুরুত্ব পড়ে 54 পরেই 57 সালে। এই জায়গাটা খুব শর্ট করে বলবো, যদিও বলেছি এটা আমি আগেকার ভিডিওতে। 57 সালে কেন সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হলো? 2 পাকিস্তান মিলে যে পাকিস্তান, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছিল। কি করে হলো এটা? খুব শর্টকাটে বলবো। এটা আমি অনেকবার বলেছি, লিয়াকত আলী খানের ব্যাপারে আমি অনেক ভক্ত তার। লিয়াকত আলী খান ছিল 46-এর যে ইলেকশনটার কথা বললাম, ওই সময়কার অর্থমন্ত্রী। খেয়াল করেন, তার দূরদর্শী ছিল একটা।
উনি আবেদন জানাইছিলেন আমেরিকানদের কাছে যে আচ্ছা তারা কি একটা পরামর্শ দিতে পারে যে কি ধরনের অর্থনৈতিক নীতিতে আমাদের ফলো করা যেতে পারে। আমেরিকানরা খুব ঝাঁপায় পড়ে নেয়, কারণ তখন তো তারা 45 পরে গ্লোবাল লিডার, তো তারা এশিয়ার কোন দেশের অর্থনীতি কি হবে এই সম্পর্কে একটা স্টাডি করার সুযোগ পাচ্ছে। এই সুযোগ তো ভাই পাওয়া যায় না, এশিয়া সম্পর্কে এত জানাও নাই তাদের। সেই জন্য তারা খুব সিরিয়াসলি নিয়ে এই অর্থনীতি নীতিটা বানাইতে গেছিল। এইটাই আমাদের রেভান্স সোমানদের ভাষায় আমরা 22 পরিবার তৈরি করছিলাম, আর কমিউনিস্টের ভাষায় আমরা পুঁজিবাদী ব্যবস্থা করছিলাম। হলো এই যে আমরা এই কথা বললে রেভান্স সোমানকে হিরো বানাইলাম, আর এই আমেরিকানদের দেওয়া এই ইকোনমিক তত্ত্বটা এটাই ব্যবহার করে দক্ষিণ কোরিয়া আজকে দক্ষিণ কোরিয়া, এটাই আমেরিকানদের সেম তত্ত্ব। এই তত্ত্বটার উইক পার্টটা হলো আমাদের এই যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে বলে যে পলিটিক্যাল ঝগড়া আছে, ইকোনমিক না, কিন্তু পলিটিক্যাল ঝগড়া যে আছে সেই পলিটিক্যাল ঝগড়াটা এই ইকোনমিক তত্ত্বের মধ্যে লেখা নাই যে পলিটিক্যাল ঝগড়া থাকলে কি করতে হবে। ফলে পলিটিক্যাল ঝগড়াটা যখন সলভ করতে পারলাম না, ভাবছিলাম প্রথম ইলেকশন হবে 54 ইলেকশনে, তো 54 ইলেকশনের পরে এবার এই ইকোনমিক নীতিতে পুরো দুই পাকিস্তানের অর্থনীতি চলবে, কিন্তু আমরা তো ওটা সলভ করতে পারলাম না। সলভ করতে যখন পারলাম না তখন একটা লাস্ট চেষ্টা ছিল একটাই, আচ্ছা ঠিক আছে দুই বাংলা এক করে পূর্ব বাংলার লোককে প্রধানমন্ত্রী বানায় দাও, অসুবিধা কি, ইকোনমিক নীতি তো আমাদের যেটা আছে ওইটাই ফলো করবো। দুই পাকিস্তানকে এক করে, এই জন্য সোহরাওয়ার্দীকে বাংলা থেকে সোহরাওয়ার্দীকে প্রধানমন্ত্রী বানানো হয়। এটি ছিল লাস্ট চেষ্টা দুই পাকিস্তানকে এক রাখার এবং ওই ইকোনমিক নীতিতে এটাকে ইকোনমিক ডেভেলপমেন্টটা করার জন্য। কিন্তু এইবার আসবে ভাষা নিয়ে, এবার ওস্তাদ হবে, এবার আসবে এই যে কাকবাড়ি, এই যে কাণ্ডটা করলো সোহরাওয়ার্দীকে বানালো। একদিন ছিল কি আসলে কমিউনিস্টের লুকাই ছিল আসলে আওয়ামী লীগ নামের ভিতরে, প্লাস কমিউনিস্টদের আরেক সমস্যা ছিল 51 সালে একটা কু করতে গেছিল, ফেল হয়েছে। কু করার পরে পাকিস্তানে লিয়াকতের খালের আমল থেকেই 51 সালে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল পাকিস্তানে। না, অনেকে এটা আবার ক্যাম্পেইন করে, এই যে হিন্দু মুসলমান দেখছো মুসলমানরা কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করে রাখছিল, খুব খারাপ। তারা স্বীকারই করে না, জানেই না কমিউনিস্টরা যে তাদের পক্ষ থেকে একদল আর্মির লোক তাদের সমর্থনে কু করতে গেছিল এবং ফেল কুক বলে তাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল, এবং সেই থেকে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করে রাখা হয় এই লিয়াকত আলী খালের আমলে 51 সালে। এই মামলা চলছিল 70 সাল পর্যন্ত, এবং এই সোহরাওয়ার্দী ওটা না, সোহরাওয়ার্দী তখন মারা গেছে। সোহরাওয়ার্দী শুরুর দিক থেকে এটার উকিল ছিল, সোহরাওয়ার্দী মারা গেছে 62 সালে সম্ভবত। এনিওয়ে আমরা মূল প্রসঙ্গে চলে যাই। এইবার সোহরাওয়ার্দীকে যখন দেখানো হয় তখন সোহরাওয়ার্দী স্বভাবত এটা মানে তৎকালীন স্টাইলে 53 সালের পর থেকে, বিশেষ করে কোনটা সোভিয়েত, আপনি ভাই সোভিয়েত পন্থী না আমেরিকা পন্থী? পন্থী হতে হতো। 53 সালের পর থেকে পন্থী রাজনীতি শুরু হয়ে গেছে গ্লোবালি, তো পাকিস্তান পড়ে গেছে আমেরিকা পন্থী। তাহলে স্বভাবত আমেরিকার সিয়াটো সেন্টো বলে যে চুক্তি ছিল সেটাতে সাইন করে বসছে সোহরাওয়ার্দী। এই তো কমিউনিস্টটা খেপে গিয়া এবার ওকে বাইর করে দিবে। সেই জন্যই এই কাকবাড়িতে সম্মেলন ডাকা হয়। কাকবাড়ির সম্মেলন থেকে এই জন্য দুটা ভাগ হয়ে যায় আশপাশের সময়কে কেন্দ্র করে। তাহলে এই যে ভাগটা হচ্ছে কমিউনিস্ট পার্টির ভাগটা, এটা কিন্তু মস্কো পিকিং এর ভাগটা না, পরিষ্কার থাকতে হবে। মস্কোপন্থী পিকিংপন্থী ভাগ কিন্তু আলাদা জিনিস। আমাদের এখানে এটা হয়েছে 64 সালে। আর আমি যে ভাগটার কথা বলছি সেটা উইদিন কমিউনিস্ট পার্টি। এটা হলো যেহেতু ভাষাই নামটা ছিল রাইটিস্ট, মানে কমিউনিস্টের ভাষা, এই শব্দটা আমি ইউজ করতে চাই না। এটা হলো কমিউনিস্ট আর প্রো আমেরিকান যারা সবাই একসাথে ছিল একই ভাষায়, একই আওয়ামী লীগের ভিতরে, যার সভাপতি ছিল ভাষাটি। কিন্তু এবার সোহরাওয়ার্দী যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যেহেতু প্রো আমেরিকান পজিশন নিচ্ছে, ফলে বাকিরা সবাই জমিদার হিন্দুরা এবার এই পক্ষে চলে আসে, ঠিক আছে। ফলে ভাসানী তাদের নেতা হয়ে সোহরাওয়ার্দীকে বের করে দেয়। আসলে বলতে গেলে সোহরাওয়ার্দী গভর্নমেন্টটা এই জন্য রান করতে পারলো না যখন, তখন 58 সালে আইয়ুব খান ক্ষমতা দখল করে। তখন তারা বুঝে যায় যে ইকোনমি চালানোর একটাই পথ আছে, মার্শাল জারি করে দেওয়া। এটা লিগালি গভর্নমেন্ট ফর্ম করে চালানো গেল না আসলে।
তাহলে এবার বোঝা গেল সোহরাওয়ার্দী কেন ফেল করছিল। কাকমানি সম্মেলনটার গুরুত্ব কি, ভাসানির গুরুত্ব কি। ভাসানির সভাপতি তখন কমিউনিস্ট গুরুত্ব দিয়া কমিউনিস্ট আর্গুমেন্ট দিয়ে দিচ্ছিল, আমেরিকানদের পক্ষে চুক্তি করছে, সোহরাওয়ার্দী খুব খারাপ লোক। এই জন্য আমাদের কাছে এই সম্মেলনগুলা খুব কমিউনিস্ট হিসেবে গৌরবের, ভাসানি খুব গৌরবের নেতা। ঠিক আছে, এদূর পর্যন্ত আসলাম আমরা। ভাসানির গুরুত্ব এবার আস্তে আস্তে বাড়ছে কিন্তু কমিউনিস্টের কাছে। সেকেন্ড টাইম এবার আবার একটা ভাগ হচ্ছে, আমাদের দিকে ভাগটা এসে ঝাঁপাই পড়ে 62 সালের দিকে, স্পেসিফিক্যালি ইন্ডিয়া বাংলাদেশে মানে পাকিস্তানে মস্কো পিকিং ভাগটা হয় 64 সালে। এইবার 64 সালে আরেকবার ভাগ হয়ে এইবার ভাসানি পড়ে যায় পিকিংপন্থীদের সাথে, আর মস্কোপন্থীদের সাথে চলে যায় ওই মুজাফফর। কোন মুজাফফর? পঙ্কজ ভট্টাচার্যের মুজাফফর, যেটা, কারণ তখনও সিপিবি কিন্তু নিষিদ্ধ। ফলে সিপিবির বাইরের দলটার নাম হলো মুজাফফর, কমরেড মুজাফফর যাকে বলতাম আমরা। না, কলকাতার কোনগুলা না, কিন্তু কমরেড মুজাফফর, যার মদনগঞ্জ মানে চিটাং যেতে রাস্তায় শুরুতেই একেবারে মদনগঞ্জটা বাঁ দিকে পড়ে, ওখানে তার বাসা, ওখানে তার ডেরা, ওখানে তার বিশাল আশ্রম টাশ্রম, হোয়াট এভার ইট ইজ, ওই মুজাফফরের। তাহলে পিকিং মস্কোপন্থী অংশটা নেতা হলো মুজাফফর, আর এদিকের নেতাটা হলো ভাসানী। ফলে এটাও 64 সালের মধ্যে এবার নেতা হয়ে যায় ভাসানী। আর ইন্টারনাল পার্টিগুলা, তার ভিতরে এবার ইয়াকে পাবেন তোহা, মোহাম্মদ তোহা, আমাদের হক সাহেব, আর আলাউদ্দিন, মতিন, পাবনানেরা। এই 4 জন নেতার কথা আপনারা মনে রাখতে পারেন, যারা রিয়েল পিকিংপন্থী কমিউনিস্ট পার্টির নেতা। কিন্তু এদের সবার উপরের বাইরের নেতা, প্রকাশ্য নেতা কিন্তু ভাসানী, কারণ কমিউনিস্ট পার্টি খোলার রাইট নেই তখনও। ফলে সবাই আন্ডারগ্রাউন্ড, কিন্তু তাদের ওভারগ্রাউন্ডে বাইরে দেখায় দেয় তারা ভাসানী ন্যাপ করে। এই ন্যাপ এই জন্য, আচ্ছা, প্রথম তার মানে ভাগ হলো, ন্যাপ হলো কেন তাইলে এবার? তাহলে দেখেন, আওয়ামী লীগ AL, আরে বাবা রে বাংলা, যে এই আওয়ামী লীগ হলো এরকম AL, এইটা হয়ে গেল ন্যাশনাল আওয়ামী পার্টি NAP। এবার এটা হলো প্রথম ভাগটা, সোহরাওয়ার্দীর সময়কার। সোহরাওয়ার্দী প্রথম মন্ত্রী থাকা অবস্থায় যে ভাগটা, সেটা হচ্ছে এরকম, আওয়ামী লীগ ভেঙে ন্যাপ হয়ে যাচ্ছে আলাদা পার্টি, আর ন্যাপকে ভেঙে আবার পার্টি হচ্ছে এইবার ন্যাপ ব্র্যাকেটে ভাসানী, ন্যাপ ব্র্যাকেটে মুজাফফর। মস্কো পিকিং ভাগটা হচ্ছে 64 সালে। আর এইবার তোহা থেকে শুরু করে ইয়ে হক, যশোরের হক, হক সাহেব যাকে বলি আমরা, পাবনার মতিন, আলাউদ্দিন, এরা হচ্ছে আসলে এই ভাসানী ন্যাপের আন্ডারে কমিউনিস্ট, পিকিংপন্থী কমিউনিস্ট। এর হচ্ছে ভাগাভাগিটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই এত পর্যন্ত চলে আসছি আমরা এখন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আচ্ছা, আর এবার আসেন 69-এর গণঅভ্যুত্থান। ইয়েস, 69-এর গণঅভ্যুত্থানের নেতা ভাসানী, মনে রাখতে হবে। খেয়াল করে রাখেন, তখন কিন্তু আওয়ামী লীগ মানে শেখ মুজিব কেউ না। মানে এই যে ন্যাপ করে যে আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে আসলেন ভাসানী, ওই আওয়ামী লীগের নেতা কিন্তু হবে এখন শেখ মুজিব। কিন্তু কবে হয়েছে শেখ মুজিব নেতা? শেখ মুজিব নেতা হয়েছে 1966 সালের আগে না, তারও পিছনে কারণ আছে। 1962 সালে সোহরাওয়ার্দী হলো এর প্রশ্নের নেতা। 65 সালে সোহরাওয়ার্দী মারা যায়। সোহরাওয়ার্দীকে লিফট দিছিল শেখ মুজিবকে। ফরিদপুরে একটা মফস্বলের ছেলে কলকাতায় গিয়ে কোন হোস্টেলে, বেকার হোস্টেলে থাকে, তাকে লিফট দিয়েছে, মুসলিম লীগের নেতা বানানো হয়েছে। ফলে বিগলিত আজীবন সে কিন্তু সোহরাওয়ার্দী কখনো অমান্য করেনি। এই জন্য সোহরাওয়ার্দী বেঁচে থাকতে শেখ মুজিব আওয়ামী লীগের সবকিছু হয়েছে, জয়েন্ট সেক্রেটারি হয়নি, জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হচ্ছে, কিন্তু কখনোই দলের সভাপতি না 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 না, সোহরাওয়ার্দী বেঁচে থাকতে উনি কখনো করেন। এই জন্য 62 সাল পর্যন্ত শেখ মুজিব কেউ না, দলের দায়িত্ব নিচ্ছেন না।
64 পরে 66 সালে সে একদম নেতা হয়ে যাচ্ছেন। এই 66 6 দফা দিয়ে পুরোটার নেতা হয়ে যাচ্ছে শেখ মুজিব, ঠিক আছে। কিন্তু নেতা হলেও হবে কি হুজুর, ভাসানীকে হুজুর বলতো ওরা, সম্মানের যোগ্য। হুজুর কিন্তু বড় নেতা, পাবলিক ফিগার হিসেবে হুজুরই বড় নেতা শেখ মুজিবের চেয়েও, প্লাস দলগত ভাবে। এই জন্য 69-এর গণঅভ্যুত্থানটা হচ্ছে ভাসানীর নেতৃত্বে, পাবলিক লিডারটাকে ভাসানী। ক্লিয়ার হলো? ভাসানীর সবচেয়ে বড় গুরুত্ব আমি মনে করি ওখান থেকে শুরু হয়েছে। কিন্তু একই সঙ্গে একটা খারাপ দিক আছে ওখানে, সেটা বলতে হবে আমাকে পাশাপাশি। এটা না বললে স্পষ্ট হবে না জিনিসটা, হিস্ট্রি মিথ্যা বলা হবে। কেন 69 মুভমেন্টটা, এবং অনেক অবাক হয়ে যাবেন আপনারা। এই গণঅভ্যুত্থান ছিল মাত্র 7 দিনের, জানুয়ারি মাসের। এক্সাক্ট ডেটটা আমি এখন বলতে পারছি না, দেখে বলতে হবে। 20 জানুয়ারির মধ্যে শেষ হয়ে গেছিল, মাত্র 7 দিনের। কেন? বেশি যাব না, এখানেও শর্ট করে বলতে হবে। তৎকালীন, তখন তো আইয়ুব খান তখনও আছে, আইয়ুব খান ট্রান্সফারটা হয়নি, ট্রান্সফার বলতে যাচ্ছে আইয়ুব খানটা পরে ইয়াহিয়া নেতা হচ্ছে, কিন্তু আইয়ুব খান তখনও ক্ষমতায়। আইয়ুব খানটাই ছিল মূল লোক। কিসের মূল লোক? তখনকার দিনে অলরেডি মাও সেতুং ঠিক করছে সে যে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ক্যাপিটালিজম করবে সে, অর্থাৎ আমেরিকান ক্যাপিটাল নিবে সে, নিয়ে তার দেশের ক্যাপিটালিজমের ফেজটা পার করবে, কিন্তু কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। এই কাজটা করতে গিয়ে এবার তার আমেরিকার সাথে খাতির করা দরকার। ন্যাচারালি খাতির করতে না, এটা উল্টা ওকে ফেভার করা। আমেরিকানরা পুঁজি নিয়ে বই রয়েছে, কোথায় ইনভেস্ট করে জায়গা খুঁজে পায় না, সেখানে ওকে একটা বিনিয়োগের জায়গা দিবে। আমেরিকান তো মহা খুশি, দেন সে ডিল করলো। আমরা কেউ জানি না এটা, যে চীন যে তখনও, চীনের মাও সেতুং এর চীন স্বাধীন হচ্ছে 49 সালে, 1949 বিপ্লব হচ্ছে মাও সেতুং এর বিপ্লব। এই বিপ্লবের পর থেকে মাও সেতুং জাতিসংঘের মেম্বার না। আমাকে লাগবে কার কাছে শুনতে। তাহলে জাতিসংঘের ভেটো পাওয়ারওয়ালা মেম্বার ওলা যে চীনটা, সেটা কার? ওটা তাইওয়ান। তাইওয়ান ভেটো পাওয়ার, শুনে অবাক লাগবে কিন্তু এটাই ফ্যাক্টস। 49 সালের পর থেকে তাইওয়ানে ছিল ভেটো পাওয়ারওয়ালা মেম্বার জাতিসংঘের। কতদিন? 71 পর্যন্ত। এই যে 71 সেপ্টেম্বর জেনারেল অ্যাসেম্বলি হয় যখন, এই দিনে চীনারা বধ করে আমেরিকাকে, রাজি করাতে পারে। এই ঘটনাটাই ঘটাই দিয়েছিল আইয়ুব খান। কি করে? যেহেতু দুইটা দেশ কেউ কাউকে স্বীকার করে নাই, কূটনৈতিক স্বীকারোক্তি নাই, এখন তাহলে কথা চালাবে কেমন করে? এই জন্য দুজনের খুবই বিশ্বস্ত লোক হলো আইয়ুব খান, দুই রাষ্ট্রের সাথে তার ভালো সম্পর্ক। তাহলে আইয়ুব খানই করতো কি, ঢাকার চীনা দূতাবাস আইয়ুব খানকে যে চিঠি দিল, ওইটাই আইয়ুব খানের সরকার আমেরিকান এম্বাসিতে, পাকিস্তান এম্বাসিতে পাঠিয়ে দিল, ওরা ওখান থেকে আমেরিকান এম্বাসিতে পৌঁছে দিল। এইভাবে চিঠি চালাচালি হতো। এই চালাচালিটা আইয়ুব খান বিশ্বস্তর সাথে করতে, দেখে ফেলতে পারতো, বলে দিতে পারতো, কিছু তো করেন নাই। এই জন্য আইয়ুব খানের এই যে গুরুত্বটা ছিল, এই গুরুত্বটা দুজনেই মানত, এবং পাকিস্তানকে রক্ষা করাটা তাদের দায়িত্ব ফিল করত। আইয়ুব খান এটাকে ব্যবহার করেছে। সে তখন একদিন চৌয়েনলাই তখন প্রধানমন্ত্রী, মাও সেতুংয়ের পরের প্রধানমন্ত্রী চীনের, চৌয়েনলাইয়ের কাছে প্রস্তাব করে যে হুজুর আমাকে একটা কাজ করে দিতে হবে, আমি তো আপনাদের জন্য দেখেন এত কিছু করে দিই, আপনি একটু আপনার বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টিটা আছে, চাইনিজ কমিউনিস্ট পার্টিটা, ওদেরকে একটু টিপে দেন, একটু বলে দেন যেন আমার সাথে বেশি, আমার বিরুদ্ধে বেশি না করে। এইটাই অনেকের কাছে শুনবে, ডোন্ট ডিস্টার্ব আইয়ুব, এই যে ডোন্ট ডিস্টার্ব আইয়ুবের তত্ত্ব। এবং চৌয়েনলাই অ্যাকর্ডিংলি এটা তোহাদেরকে, তোহা বলছে এই জন্য, ভাসানী বলছি না এই জন্য, ডাইরেক্ট কমিউনিস্ট পার্টিকে দিচ্ছে। তো আসলে মনে রাখবেন, এই যে 48 থেকে পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট পার্টি তৈরি হয় নতুন করে 48-এ, ওয়েস্ট পাকিস্তানে একটা হয়েছে, ওইটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, আলাদা করে তৈরি হয়েছে এটা, কারণ এটা জমিদারের ছাওয়ালরা বানাইতেছে। কিন্তু এই কমিউনিস্ট পার্টিটার দেখেন নেতা আছে কিন্তু মণিসিংহ কারা, হিন্দু নেতাগুলা দেখেন,
আমি যে জমিদারদের বিরুদ্ধে এত কথা বলি, দেখেন কি করছে কমিউনিস্ট পার্টি। তো তারা কোন মুসলমান নেতাকে জায়গা দেয়নি। প্রথম কমিউনিস্ট পার্টির ভিতরে মুসলিম লিডার কোন মুসলমান প্রথম সম্পাদক হয়েছে তোহা। কবে? 64 সালে। 47 টু 64, 48 টু 64। কেন কোন মুসলমান লিডার হয় নাই? এটা মুসলমান অধ্যুষিত পূর্ব পাকিস্তান। এর উত্তর দেন। জমিদার হিন্দু এটার উত্তর দেখ। হিন্দু আধিপত্য কি জিনিস বুঝছেন? 64 সাল পর্যন্ত লাগলো একটা মুসলমান লোককে কমিউনিস্ট পার্টির নেতা হইতে। আচ্ছা মনে রাখেন, আমার এখানে বলে রাখি, কেন সেক্রেটারি বলছি বারে কমিউনিস্ট পার্টিতে কিন্তু সভাপতি হয় না, সেক্রেটারি মন্ডলী একটা থাকে, তার আবার একটা প্রধান সেক্রেটারি থাকে। সেই লোকটাই হলো পার্টির প্রধান। এই ছিল তোহা। এই তোহা প্রথম 64 সালে। তোহার আগে কোনো মুসলমান নাই। আর যেহেতু আন্ডারগ্রাউন্ড, ফলে লুকে রাখার সুযোগ ছিল, সমস্ত হিন্দুরা হয়েছে এটা। ওকে, মনি সিং তো মরার আগে পর্যন্ত সিপিপি লিডার ছিল। আমি নিজে 79, 80, 81 পর্যন্ত আমি তাকে লিডার দেখছি, কারণ একসাথে আমরা রাস্তায় আন্দোলন করছি জিয়া রহমানের বিরুদ্ধে সে আমলে। যেন আমি স্পষ্ট মনে আছে আমার, মানে একই মিছিলে মনি সিং মিছিলের সামনে কষ্ট করে হলো উনি আছেন, কষ্ট করে হাঁটেন তখন কানের মধ্যে চশমা দিয়ে। এনিওয়ে, যে কথা বলতেছিলাম, তাহলে এই যে টিপে দেওয়া, এই টিপে দেওয়ার কারণে এটা ছিল একটা অ্যারেঞ্জড গণঅভ্যুত্থান, যে তারা একটা আন্দোলন করবে, আন্দোলন করলে 7 দিনের মধ্যে আইয়ুব খান এসে বলবে ইয়াস ঠিক আছে তোমাদের দাবি মেনে নিলাম। তো এখন দাবি তো আর মুখে করলে হবে না, আসো টেবিলে বসে কথা বলি, কথা বলে সলভ করে আনে। এই যে টেবিলে বসে কথা বলি, এটাই ছিল গোল টেবিল। আর ওই যে মুভমেন্টে, এই জন্য 7 দিনের মধ্যে মুভমেন্টটা শেষ হয় এবং টিভিতে গিয়া আইয়ুব খান বক্তৃতা দেয়। এটা পুরোটা ছিল অ্যারেঞ্জড। তাহলে 69 গণঅভ্যুত্থান বলে যারা বিপ্লবী বনাম দেখায়, প্রথম কথা হলো যে খেয়াল রাখতে হবে 69 গণঅভ্যুত্থানের নেতা কিন্তু আসেনি শেখ মুজিব না, মানে শেখ মুজিব তখনও অত পাবলিক ফিগার হয়ে ওঠে নাই। এই এখনই চেঞ্জ হয়ে যাবে। এটা কিভাবে? এই যে টিপে দিছে, আর আপনি অ্যারেঞ্জ করে আইয়ুব খানের সাথে অ্যারেঞ্জ করে গণঅভ্যুত্থান বানাইছেন। ফলে এরপরে ভাসানী ন্যাপের মানে এই নিচের সমস্ত কমিউনিস্টদের সিদ্ধান্ত কি হইল? কমিউনিস্টের সিদ্ধান্ত নিল আমরা গোল টেবিলে যাব না। কেমন কথা? তো তাহলে গণঅভ্যুত্থান করতে গেছিলেন কেন? আপনি আন্দোলন করলেন, এখন বলতে আন্দোলনের ফসল নেবেন না। আপনি মনে করেন 5 আগস্টে হাসিনাকে ফালাইলেন, এখন যদি যারা বিপ্লবটা করলো তারা যদি বলে যে না আমরা ক্ষমতা নেব না, আলোচনা করব না, ওই কে এখন প্রধানমন্ত্রী হবে এই আলোচনা যে ওয়াকার সাহেব ডাকছে সেখানে যাব না, এটা বললে যা হয়তো এটা তাই হয়েছে। এটা অদ্ভুত না? কেন এরকম হয়েছে? কারণ তাদের কমিটমেন্ট তাদেরকে বলছে ডোন্ট ডিস্টার্ব। তাহলে কি করতে হবে? এখন আইয়ুব খানের সাথে মিলমিশে একটা সরকার বানিয়ে নিতে হবে। এই জন্য সে মিলমিশে একটা ইলেকশন দিবে, ফেয়ার নতুন করে একটা কনস্টিটিউশন লেখা হবে, এই সব কিছু নতুন করে দিয়ে আমরা সুন্দরভাবে চলবো, পাশাপাশি চলবো, লেনদেন করবো না, কাউকে উচ্ছেদের চিন্তা করবো না। ক্লিয়ার? কিন্তু এবার কমিউনিস্ট পার্টি আরেকটা করার সিদ্ধান্ত নেয়, নিজেদেরকে ব্যাখ্যা করতে পারছে না। তো তাহলে গণঅভ্যুত্থান করলাম কেন? তখন ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলতেছে যে এতদিন তারা শহুরে মধ্যবিত্তের আন্দোলন করছে, তো গণমানুষের আন্দোলন না, না তা তো শ্রেণীর আন্দোলন, তা তো শ্রেণীর পার্টি, তাদের দল, তাদের রাজনীতি তো শ্রেণীর রাজনীতি। তারা কেন এই যে মধ্যবিত্ত পেটিবুর্জোয়াদের রাজনীতি কেন করবে? তাই তারা এখন শহর থুইয়া গ্রামে ফিরে যাচ্ছে। পার্টির রেজলিউশন ছিল এটা। কোথায় পাবেন এটা? আমজাদ হোসেন, এই ভাসানী পিকিংপন্থী কমিউনিস্ট পার্টির একটাই লোক আছে যে বেঁচে আছে কিনা এখন জানি না আমি, আমজাদ হোসেনের কাছে সমস্ত পার্টি রেজলিউশনের কপিগুলো তার কাছে ছিল। তার একটা বইও আছে, কিছু কিছু বইও সে বের করেছে, কিন্তু পরে ফাইনালি কি হয়েছে তার আমরা জানি না, আমি নিজেও দেশে ছিলাম না, ফলে ট্র্যাক রাখতে পারি নাই। আমজাদ হোসেনের কাছে এই পার্টি দলিল ছিল বলে আমি শুনেছি। মূল দলিলে কি লেখা ছিল, কেন তারা এই গোল টেবিলে গেল না কেন? এইবার যখন তারা গোল টেবিলে গেল না বললো, তখন আইয়ুব খান বিপদ পড়ে গেছে। তাহলে কি হইলোটা কি আসলে? প্ল্যান মাফিক তা আগানো যাচ্ছে না। তারা তখন উপায় না দেখে শেখ মুজিবকে দ্রুত জেল থেকে ছাড়া দিল। আর শেখ মুজিব ছেড়ে দেয়, তার দাবি জানাতে থাকলো সিরাজ আলম খান।
এক্স্যাক্টলি মনে আছে আমার, ডেটটা 20শে জানুয়ারি, ওইটা শেখ মুজিব ছাড়া ভাই 20শে জানুয়ারি। এই জন্য বলছি এটা জানুয়ারির আশেপাশে, মাসের 1-2 সপ্তাহের মধ্যে গণঅভ্যুত্থানটা হয়েছিল, এক্সাক্ট ডেট আমার মনে নেই। ওকে, তাহলে এইবার শেখ মুজিবকে ছেড়ে দিয়ে এইবার শেখ মুজিবকে পাঠানো হচ্ছে গোলটেবিলের নেতা হিসেবে। দেখেন এইবার ভাসানী আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, পাবলিক ফিগার হয়ে উঠতেছে শেখ মুজিব। তাহলে কি হলো, 71-এর চেঞ্জটা হওয়ার কথা ছিল তো ভাসানীর নেতৃত্বে, কিন্তু এই যে টিপে দেওয়ার তত্ত্বতে গেলেন আপনারা, কম্প্রোমাইজ যে করলেন, চীনের কমিউনিস্ট পার্টির স্বার্থে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিরা তাদের স্বার্থ বিলাই দিল। পরিণতি কি হলো, শেখ মুজিব নেতা এগুলো। এটা শেখ মুজিবের দোষ না, বরং শেখ মুজিবকে এই জায়গায় আমি সালাম দিই। ও যদি না থাকতো তাহলে তো দেশ স্বাধীন হতো না। নেতা নাই, নেতা ভাসানী পলাইছে, মানে পলাতে বাধ্য হয়েছে। তো ওরা যদি বলে ভাসানী কেমনে ওটা যায়, তবু দেখেন লোকটার তো সাহস ছিল। এই লোকটাই গিয়ে এবার ইলেকশনের আগে আগে, ইলেকশন ছিল ডিসেম্বরে 70-এ, ডিসেম্বরের আগে নভেম্বরে যে ঘূর্ণিঝড়টা হয়, ঘূর্ণিঝড়ে 15 দিন হয়ে গেছে, একটা কেউ যায় না, লাশ মরে পড়ে আছে, লাশের সৎকার হয় নাই। পুরা ইয়ে এলাকা, সমুদ্র দক্ষিণাঞ্চল, এইটাই ভাসানী ঘুরে এসে এই যে ওয়ালাইকুম আসসালাম, মানে আমি আর পাকিস্তানের সাথে নাই, এই সে বক্তৃতা দিল, সে বিখ্যাত বক্তৃতা। এই বক্তৃতার কারণে তাবৎ ক্রেডিটটা গিয়ে পড়লো, তাবৎ ভোট গিয়ে পড়লো আওয়ামী লীগের। ভাষণ তো নির্বাচন করতেছে না, নিজে হারিকিরি নিজের গলাটা নিজে কাটতে দেওয়া। কিন্তু ভাষণের রোলটা খেয়াল করে দেখেন আপনি, পাকিস্তানের এই অ্যাটিটিউডের বিরুদ্ধে সবারই কিন্তু সেই কথা বললো, এবং তার ক্রেডিটটা পুরো চলে গেল, হয়ে গেছে। আর একটা কথা আমি প্রায় শুনি, মজা লাগে শুনতে, শেখ মুজিব যেদিন গোল টেবিলে যাইতেছে, যাওয়ার পথে সে হুজুরের লগে, হুজুরের দোয়া নিয়ে যাইতেছে, বুঝেন, হুজুর যাবে না গোল টেবিলে, হুজুর দোয়া করে দিতেছে। কি মজার কথা না, যেখানে আমাদের 86-এর ইলেকশনের কথা দেখেন, দুজনেই এর সাথে আন্ডার ইলেকশন করবে বলে প্রথম দিকে রাজি ছিল, পরবর্তীকালে বিএনপি সিদ্ধান্ত ইলেকশন যাবে না। এইবার আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে যে ঝগড়াটা শুরু হলো, পুরো ইউনিভার্সিটি এলাকায় আওয়ামী লীগ বা সিপিবি বা কমিউনিস্টরা ইউনিভার্সিটিতে ঢুকতে পারে নাই 86 ইলেকশন করে, তারা বেঈমান। তার মানে একসাথে মুভমেন্ট করার পরে একদল যদি ইলেকশনে যায় আর একদল যদি না যায়, এই হলো পরিণতি, সবই পরিণতি। আর ওখানে কি হলো দেখেন আপনি, আপনার আওয়ামী লীগ ইলেকশনে যাচ্ছে আর আওয়ামী লীগকে দোয়া করে দিচ্ছে ভাসানী। তার মানে ভাসানী মনের থেকে বুঝতে পারতেছে শেখ মুজিব ঠিক করছে, কিন্তু এটা সে করতে পারবে না, কারণ তার পার্টির দ্বারা সে আষ্টে বাধা। তাহলে ভাসানের ভালো দিকটা, মন্দ দিকটা, কপাল খারাপের দিকটা সবই আপনাদেরকে দেখাচ্ছি আমি। হচ্ছে এইবার একটা দুঃখের সাথে একটা কথা বলবো, এটা দেখলাম মোটামুটি এই দিয়ে 70 চলে আসলো। আচ্ছা, 70 একটা কথা বলে শেষ করবো। 70 আরেকটা কথা হলো, যখন ইয়েরা দেখলো যে ভাসানী যদি বাংলাদেশে থেকে যেতে, আর এক মুশকিল, যখন ওরা অলরেডি ইন্ডিয়াতে, মার্চের 71-এর মার্চের পরে এপ্রিল মাসে গিয়ে তারা রিয়েলাইজ করলো যে ভাসানী তো যদি বাংলাদেশে থেকে যায়, মানে 71-এর বাংলাদেশ মানে পাকিস্তানে যদি থেকে যায়, তাহলে তো ওখানে কি করে ভালো, তার তো ঠিক নেই, পপুলার লোক। তখন তাজউদ্দিন বুদ্ধি দেয় যে উনাকে আশ্রয় দাম নাম করে কলকাতা নিয়ে আসে, আর কলকাতা নিয়ে আসার পরে ওনাকে অলমোস্ট গৃহবন্দী করে রেখে দেওয়া হয়। ফলে কমিউনিস্টের দিক থেকে যে পাল্টা কিছু একটা হবে, অন্য কিছু একটা হবে, অন্য নেতৃত্ব হবে, কোনো সম্ভাবনা নাই। আর কমিউনিস্ট পার্টিগুলা, পিকিংপন্থী কমিউনিস্ট পার্টিগুলো সবগুলো তো গেছে গা, যে যার মতন। কিন্তু দেখেন, আমি ব্যক্তিগতভাবে জানি বলে বলতেছি, তোহার বাড়ি কিন্তু নোয়াখালী, নোয়াখালীর মার্চের ঘটনায় মালেক উকিল, আওয়ামী লীগের নেতা, মালেক উকিল আর তোহা একসাথে মিলে কাজ করছে। শহরের ওরা বলে মালখানা, মানে যেখানে পুলিশের অস্ত্র তুলে থাকে, এই মালখানা তারা দুজনাই পুরো শহরের কন্ট্রোল নিতে হয়েছে। তো সেন্ট্রাল ফেন্ট্রাল কিছু নাই, কেন্দ্র বলে কিছু নাই, এবং তারা এই অস্ত্রগুলা নিজেদের কর্মীদের হাতে বিতরণ করছে মুক্তিযুদ্ধ হওয়ার জন্য, একসাথে কাজ করছে। কিন্তু কয়েক মাসের মধ্যেই যে যার মতন ভাগ।
আর ঠিক একই সময়ে সমকালীন সময়ে ইয়েগুলা সর্বপাঠী জন্ম হয়ে গেছে, ফলে এও আর একটা ফ্যাকশন হয়ে যায়, ফলে আর সেই ভাব ভালোবাসার সম্পর্ক আর থাকে না। আমার একটা সৌভাগ্য ছিল এটা খুব কাছ থেকে দেখা ঘটনা বলি, কারণ সেই সময় যে ডিসি ছিল এই লোকটাই আবার এরশাদ রহমানের স্বাস্থ্য সচিব হয়েছিল। আমি নাম ভুলে গেছি এখন, লোকটাকে টেস্ট করছিলাম আমি ওই জন্য, যে সে 71 সালে গিয়েছিল, ওইখানে হিসাব করে গেলাম যে সে 71 সালে ডিসি ছিল নোয়াখালী, এবং সেই এই হেল্পটা করছে মালিক গেলা তো আগে। সব শেষ। আচ্ছা, তাহলে ভাসানী ওখানে আটকা পড়ে গেল, তার আর কোনো রোল থাকলো না। এবার আসেন আমরা স্বাধীনের পর। এইবার স্বাধীনের পরে দেখেন আরেকটা ট্রেন্ড শুরু হলো, সবাই তো ওপেন কমার্স পার্টি খুলতে পারে। আর একটা ছোট্ট কাহিনী আপনাদেরকে আগে বলেছিলাম কথা, এখন খুব শর্ট আরেকবার বলবো খালি। 73 সালের ঘটনা, এটা আমি নিজের মুখ থেকে শুনেছি। আমি তোহার একটা ইন্টারভিউ নিতে গেছিলাম, কবে? 85-এর শেষে, 1985 সালের শেষ দিকে। এই ইন্টারভিউ তোহা আমাকে পুরো ঘটনাটা বলছে। তোহা আর তাজউদ্দিন ছিল জিগরি দোস্ত, একসাথে তারা কলকাতায় পড়তে সময় যে বন্ধু হয়েছিল, সেই সময় থেকে বন্ধুত্ব ছিল। 47-এর পরে দেশে ফিরে এসে তোহা চলে যায় কংগ্রেস পার্টিতে, আর তাজউদ্দিন চলে যায় আওয়ামী লীগে জয়েন করতে 49 সালে। এই তাদের বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু ফ্রেন্ডশিপটা এমন ফ্রেন্ডশিপ, তোহার বাসাতে বসে, তোহার বাসা যোগীনগরে, এই যে আনন্দবাজার যেটাকে বলি আমরা ঢাকা ফজলুল হল, আনন্দবাজারের ওপারটাই হলো যোগীনগর। ওই যোগীনগরের বাসায় বসে, আমি যে বাসায় বসে তোর সাথে কথা বলছিলাম, সেই বাসাতেই তাজউদ্দিনের সাথে জোহরা তাজউদ্দিনের বিয়ে হয়। এটা তোহা আমাকে নিজে বলতেছে। উনি ওখানে একটা আশ্চর্যজনক একটা কাহিনী বলেছিলেন আমাটাকে, আমি বোধহয় আগে কোথাও বলেছি। কাহিনীটা হলো এই যে শেখ মুজিব অফার করেছে তাজউদ্দিনকে ডেকে নিয়ে আসা, সে কিন্তু তখন ফেরারি, মানে বুঝতে পারছি সশস্ত্র সংগ্রামে চলে গেছে, তো আন্ডারগ্রাউন্ডের লোক। সে অবস্থায় সে তাজউদ্দিনকে দিয়ে তোহাকে ডেকে নিয়ে আসছে 32 নম্বরের বাসায়, 3 জনে বসে মিটিং করতেছে। শেখ মুজিব তাদেরকে অফার করছে যে তোরা এই সশস্ত্রতা ছেড়ে দে, নর্মাল যা রাজনীতি করতে চাই তাই কর, কিন্তু সশস্ত্রতা করিস না, আর মামলা যা হবে এটা দেখবেন সব সামলাই দেবো আমি। তোহা রাজি হইতে পারে নাই। সেটি তোহা নিজের মুখে বলতেছে কেন রাজি হইতে পারে নাই। তোহা বলতেছে আমরা কেমন করে রাজি হবো, এটা পাবেন আপনি আমার ওই যে ভিডিওটা সামাজিক সামাজিক করতে আসলো অর্থ কি, ওখানে দেখবেন এই ডিটেলটা আছে। কেন হয় না সেই ডিটেল আমি যাচ্ছি না। তোহা রাজি হতে পারে না শেখ মুজিবের সাথে, এই জন্য এখান থেকেই পাবেন চীন কেন বাংলাদেশকে শেখ মুজিব মরার পরে স্বীকৃতি দিয়েছে। মরার পরে এটা ইম্পর্টেন্ট, 75 সাল কিনা এটা না, কারণ শেখ মুজিবের মরা মানে আমরা সোভিয়েত ব্লক থেকে বেরিয়ে গেছি, জিয়াউর রহমানের হাতে চলে গেছি আমরা, ফলে আমরা কমপ্লিটলি সোভিয়েত ব্লক থেকে বেরিয়ে গেছি। তখনকার ব্লক রাজনীতি এটা ইম্পর্টেন্ট ছিল। সো মূলত চীন এই জন্য স্বীকৃতিটা আটকে রাখছিল, স্বীকৃতির দেয় তখন আমাদেরকে সেই সময়। ওকে, এখন আসছি এরপরে যেটা শুরু হলো, যেটা খুবই খুবই অন্যায় কাজ হয়েছে বলে আমি মনে করি। এখন ভাসানীর মূল্যায়ন কি হবে? বহু লোককে পাবেন ভাসানী রেড মাওলানা, দেখেন দেখেন, বুঝছেন তো আপনি, মানে ভাসানী কমিউনিস্টদের নেতা, মিথ্যা। ভাসানীর শেষ যুগে যখন এরকম ঘটনা ঘটে গেল 70-এর পরে, এইবার ভাসানী চলে গেলেন তার নিজের ইসলামের লাইনে, যেটা ভিতরে ছিল, কখনো এটা মেন বানাতে পারেন নাই, প্রকাশ করতে পারেন নাই। এইটাই তখন উনি বললেন, এই যে তার রাব্বুবিয়াত, রব, রব মানে কি? রব, ইসলামের রব মানে হলো প্রতিপালক, যে নার্চারিং করেন, বড় করে, পালে, যে আমি বাংলা বলি না পালছে, আমার মা আমাকে পালছে, এটা ইংরেজিতে আমরা বলি নার্চারিং। এইটারই ইসলামী আরবি শব্দটা হলো রব, প্রতিপালন করা যায়। তাহলে আল্লাহর একটা গুণ হলো প্রতিপালন করা। তাহলে এই একটা ব্যাখ্যা আছে, আল্লাহর এই গুণটাকে রপ্ত করার চেষ্টা করো, এখান থেকে আসতেছে প্রকৃতি রক্ষা করো। সো তুমি রববিয়াত হও, আল্লাহর এই গুণের মর্মটা বুঝে সেটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করো। ভাসানী হয়ে যায় এই রববিয়াতের প্রবক্তা। একটু পরের দিকে এটা পাবেন আপনি অনেকটা। রববিয়াতের অনুসারী আবার ছিল, এই ধারণার অনুসারী হলো, অরিজিনালি ধারণাটা হলো আমাদের বদ্রুদ্দোমনের বাবা, যে বাবার আবার যে ধর্মীয় গুরু, সেই লোকের ধারণা এটা রববিয়াতের ধারণা। ফলে এখানে আবার ভাসানীর রববিয়াত আর বদ্রুদ্দোমনের বাবার রববিয়াতের সঙ্গে মিল আছে।
বদরুদ্দোজা বাবার বই আছে, কিন্তু এখনো পাওয়া যায়, অনেক আমার কালেকশনে আছে। সেই বইগুলোতে রবুবিয়তের ধারণা আছে। ভাসানী শেষের দিকে এই রবুবিয়ত ক্যাম্পেইন করতেন। আমরা নাম বুঝা ওকে রেড মৌলানা বানাইছি, ভাবছি যে আর বিরাট কাজ করছে। ভাসানী কমিউনিস্টদের হাত ছেড়ে দেয় কত সালে? পরে আর কখনো এটা কাজে আসে নাই, ৭১-এর পরে। আর ততদিনে কংসবাড়ি তো যার যার মতন ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আবার গোপন হয়েছে, সে তো পুরো ডিলিং হয়ে গেছে। আসলে ভাসানী ইটসেলফ একটা পলিটিক্যাল পার্টি বা ব্যক্তিটাই এরকম। তার সবচেয়ে বড় কার মুভমেন্ট হলো জিয়া রহমানের আমলে, যখন ফরাক্কা লং মার্চ একটা করছিল। আমি তখন রাজশাহীতে, আমি কলেজের গেটে দাঁড়ায় আছি, উনি আমার সামনে দিয়ে লং মার্চ করে রাস্তা যে মিছিলটা নিয়ে যাচ্ছিলেন কালসাটের দিকে, আমার এখন মনে আছে। সেটা সম্ভবত ৭৭ সাল হবে। সো উনি এগুলো ফরাক্কা মার্চ করে বেড়াইতেছেন। তো ব্যক্তিটাই এনাফ উনি তখন, তার দল আলাদা করে করার দরকার লাগে না। সমস্ত বাড়ি থেকে সমর্থন করলো কি করলো না এটাও ম্যাটার করে না। এই তখন থেকে উনি নিজের মতন করে এগুলো করা শুরু করেছিলেন আর কি। সো এইভাবেই এই জিনিসটা শেষ হলো। সো সবচেয়ে ভুল মূল্যায়ন হবে যদি তাকে আমরা রেড মৌলানা বলে মূল্যায়ন করি। তার জীবনে চড়াই উতরাই বহু কিছু আছে, আমি যতটুকু সব পারি বলার চেষ্টা করলাম। থ্যাংক ইউ আপনাদেরকে।